ঠান্ডা মানে মাথায়। আপনার টাকা কম বলে হ্যাঁ। আপনার প্রতি বউয়ের এত ভালোবাসা চলে গেল? না, বউয়ের ভালোবাসা আছে, কিন্তু ওই যে ওর ফ্যামিলি, ওর বাবা মা ওকে খুব সুন্দরভাবে আবার ব্ল্যাকমেল শুরু করছে। এটা আপনি গাধারে বুঝাইতে পারবেন, আমারে বুঝাইতে পারবেন না যে আমি বউ আরেকজনের কথায় প্রভাবিত হয়ে চলে যেতেছে। সে ভাই অ্যাডাল্ট মানুষ, 7 মাস সংসার করছে। আমি কিন্তু কিছু জানি না, ও যে এত সুন্দরভাবে প্ল্যান করছে আমি কিচ্ছু জানি না, এত সুন্দর ব্যবহার। তারপরে আমি মেসেজ করি যে কি ব্যাপার, তুমি আমার ফোন পিক করতেছো না, কি হয়েছে, এতবার ফোন দিচ্ছি। পরে বলে যে ভালো থেকো, আর মেসেজ দিও না। কেন চলে গেল? চলে গেল কেন সেই কারণগুলো আমাকে বলে নাই। বলে যে আমার বিলাসিতা অনেক পছন্দ, আমার বিলাসিতা দরকার। ওই আমার ওয়াইফের যে বিলাসিতা দরকার এটা আমি দিতে পারিনি। আমার মনে হয় কি, দিন শেষে যদি আমার মানসিকভাবে একটু শান্তি হয়, আমি সুন্দর মন নিয়ে একটু ঘুমাইতে পারি, দেন আমার মতো সুস্থ মানুষ আমার মনে হয় না আর পৃথিবীতে কেউ আছে। শুধুমাত্র বিলাসিতা দিতে না পারার কারণে তার বউটা চলে গেল। পারিবারিক সম্মতিতেও যদি বিয়ে হতে যায় তারপরেও কত রকমের ঝামেলা থাকে। আপনারা বিয়ে নিয়ে অনেক গল্প শুনেছেন, কিন্তু বিয়ে নিয়ে রাজনীতির গল্প আপনি শোনেননি, বিয়ে নিয়ে চক্রান্তের গল্প আপনি শোনেননি। সেরকম একটা গল্প আজকে শুনতে শুরু করলেন। শুরুতে বলি, নিজের কথাগুলো বলতে চাইলে প্রতিবাদ বা সচেতনতার জন্য স্ক্রলে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন বা ইমেল করবেন, আসেন বলেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, ভিডিওটা শেয়ার করবেন, 10টা মানুষের উপকার হলেও অনেক কিছু। জুয়েল ভাই, আপনার বিয়ে তো ফ্যামিলিগতভাবে হতে গিয়েছিল। ফ্যামিলিগতভাবে বলতে ফার্স্টে হয়নি। হ্যাঁ, তো হতে গিয়েছিল তো, সেটা হ্যাঁ। বলছি। দেখা দেখি দেখা কত সালের ঘটনা সেটা? এটা হচ্ছে 2023 আপনার ডিসেম্বরের 1 তারিখ। ওকে, একদম শুরু থেকে বলেন আমাকে। শুরু থেকে বলতে আমাদের একটা রিলেশন ছিল। আমাদের একটা রিলেশন ছিল, সেটা হচ্ছে যে জুলাইয়ের 16 তারিখে আমাদের মানে মিডিয়া থেকে ইমোর মাধ্যমে আমাদের আদান প্রদান হয়। দেন ওইখান থেকে 1 দিন 2 দিন 3 দিনের মাথায় আমাদের দুজনের মধ্যে একটা ভালোবাসা জাগ্রত হয় কথা বলার মাধ্যমে। তো ওইভাবেই আমরা সামনের দিকে আগাইতে থাকি। দেন মেয়েটা আমাকে ফার্স্ট টাইম চিনতো না, আমার ছোট বোনের ক্লাসমেট ছিল। আমিও বাড়িতে ছিলাম না, আমি মূলত বাইরেই থাকি, কর্মজীবনে কাজ করার জন্য বাইরেই থাকা হয় বেশি টাইম। তো এই জন্য বাড়িতে থাকা হয় না, এই জন্য মেয়েটা আমাকে ওইভাবে চিনতো না। দেন পরবর্তী টাইমে যখন আমরা পরিচিত হয়ে গেলাম, তো পরিচিত হয়ে যাওয়ার পরে ও একটু একটু জাজ করতে পারলো যে আসলে আমার আমি কে? বান্ধবীর একটা বড় ভাই আছে, জুয়েল নাম। তো এভাবে আমরা 1 মাস কথা বলি। অগস্টের 8 তারিখে মানে 7 তারিখে আমি বাড়িতে যাই। বাড়িতে যাই, দেন ওর সাথে আমার ফার্স্ট মিট হয় একদম সরাসরি সামনাসামনি। রাতেই দেখা হয়, দেন ওইখান থেকে কথা হয়। তো ওইখান থেকে কথা হওয়ার পরে আমাদের মাঝে রিলেশনটা আরও ডিপ হয়ে যায়। দেখা সাক্ষাৎ কথাবার্তা হওয়ার পরে তো একটা স্বাভাবিক অন্যরকম ইমোশনাল জিনিসটা কাজ করে। দেন এইভাবে আমাদের 6 মাস সামথিং রিলেশনশিপ চলে। হঠাৎ করে ওর ফ্যামিলি বিয়ের জন্য ছেলে দেখে। এইভাবে 3-4টা ছেলে দেখে। তো আমার যে যে ছিল গার্লফ্রেন্ড, ও হচ্ছে রিজেক্ট করে দেয় সব করে। তো পরবর্তী টাইমে ওর বাবা বা ওর মা ওকে জানি না কেন বা কী কারণে কীভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে। তো একটা ছেলে দেখে, ছেলেটা বাইরে থাকে, সেটা হচ্ছে নাম হচ্ছে শহীদ। আমাদের পার্শ্ববর্তী এক গ্রামে বাড়ি তাদের। তো ছেলেটা হচ্ছে টাকা পয়সা আছে অনেক, দেন বিদেশ করছে। একটা ছেলে 12-15 বছর বিদেশ করলে এমনি একটা মানুষ ভালো টাকার মালিক হয়ে যায়, এটা স্বাভাবিক। তো ওই ছেলেকে ওর বাবা লোক চুজ করে, পছন্দ করে। দেন আমার গার্লফ্রেন্ডকে যেভাবে হোক রাজি করায়। তো রাজি করাইলেও ও মানসিকভাবে রাজি ছিল না, মন থেকে রাজি ছিল না। তো আমাকে হচ্ছে 30 তারিখ মানে হ্যাঁ ডিসেম্বর 30 তারিখ আমাকে রাত 11টার সময় ফোন করে বলে যে এই অবস্থা, আমার ফ্যামিলি আমার জন্য ছেলে দেখছে, সো আব্বু চাচ্ছে কালকে এটা কাবিন করতে। তো কাবিন করতে চাচ্ছে, তুমি কি বলো, তুমি আসতে পারবা? তো ও নানা ওর সাথে হেল্প করে, আমাকে সেই রাত 12টার সময় মুন্সিগঞ্জ থেকে যেতে বলে। দেন আমি ভালোবাসার জন্য হলো ওই রাতে গাড়ি ঘোড়া নাই, 500 টাকার ভাড়া আমি 3000 টাকা দিয়ে যাই ওই রাত 12টার সময়। দেন আমি বাড়িতে পৌঁছে 3টা 3:30টার সময়। আমার আম্মু বলে যে এত রাত্রে কেন তুই আসলি, আমাদের না জানে। সো আমি চলে যাই। তো তারপরে আম্মুকে বুঝাই বিষয়টা, কান্নাকাটি করে বুঝাই যে এই বিষয়, দেখো এখন কি করব, আমাকে তো আসতে বললো।
আমি বললো যে ঠিক আছে, সমস্যা নাই, তুই রেস্ট কর, খাবার খেয়ে ঘুমা, দেন সকালে দেখা যাবে। তো এই বলে আমি ঘুমাইতে যাই। তারপর হচ্ছে সকালবেলা আমি ওর নানার সাথে আগে ফার্স্ট টাইম কথা বলতে যাই, যে আসলে তার সাথে একটু সামনাসামনি কথা বললে আমার ফ্যামিলিকে নিয়ে আসলে আরও ভালো হবে, এই জন্য আমি কথা বলতে যাই। আমি ওর নানার বাসা হচ্ছে ওদের বাসা থেকে একটু পাশে, মানে জাস্ট সামনাসামনি। তো ঢোকার পরে হচ্ছে আমি ঢুকলে সবাই ঢুকে যায় একটা একটা করে। আমি জানি না, মানে আমি যে আসছি কেউ জানে না, কিন্তু কেমন যেন কীভাবে যেন ঢুকতেছে একজন একজন করে, আমাকে অনেকে অনেক প্রশ্ন করতেছে, এটা ওটা, ওর সাথে রিলেশন কি সেই, এভাবে যাই হোক হয়েছে। হওয়ার পরে পরে সর্বোপরি কথা হচ্ছে মানে আমাকে বললো যে মেয়ে যদি তোমাকে ভালোবাসে বা তোমার সাথে যেতে চায় তাহলে ওইখানে ছেলে দেখবে না। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমার তো কনফিডেন্স আছে যে আমাকে আসতে বলছে, আর আসতে বলছে যেহেতু সে আমার সাথে ফাইনালি কথা বলবে। তো আমি যখন মেয়ের সামনে যেয়ে বলি যে আসলে তুমি কি আমাকে ভালোবাসো, তুমি কি আমার সাথে থাকতে চাও, ও ডিরেক্টলি না করে দেয়। মানে তখন আমাকে রাত 12টার সময় ফোন দিয়ে এনে আমাকে ডিরেক্টলি না করে দিল। তাহলে এই নাটক করলো কেন? জাস্ট আমাকে যে একটা অপমান না, আমি মানে সবার সামনে মানে লজ্জায় নিচের দিকে মাথায় কান্না করছে এক ধরনের। হ্যাঁ, আমার মনে হলো আকাশ ভেঙে আমার মানে মাথার উপর পড়লো, এরকম অবস্থা। দেন আমি ওকে আর কোনো প্রশ্ন করলাম না, জাস্ট আমি আর একটা প্রশ্ন করলাম না যে তুমি কেন আমাকে ভালোবাসো না। হ্যাঁ, এই প্রশ্ন না করে আমি আস্তে করে সবাই তাহলে সামনে রাত ভোর কান্নাকাটি করলো, আপনাকে নিয়ে আসলো, আনার পরে নিয়ে যাওয়া মারে আসলেন, তারপরে অস্বীকার করে ফেললো। তারপরে জাস্ট অস্বীকার করে হায় রে ফেললো। নাটক। মানে রাতের ভিতরে ওর সবকিছু চেঞ্জ। ও মাই গড। হ্যাঁ, তখন একটা ছেলে মানুষের মানে কতটা কষ্ট হতে পারে। ও মাই গড। দেন ওই কিছু হওয়ার পরে আমি চলে গেলাম, আমি চলে যাই, বা ওদের বাসা থেকে বের হওয়ার পরে ওদের সাথে যারা দায়িত্বে আছেন মানে মাতবর বা গণ্যমান্য ব্যক্তি, আমাকে কেউ একজন ফোন করে বলে যে 20,000 টাকা দাও, আমরা এটা মিউচুয়াল করে দিতেছি। বিষয়টা টাকা চলে গেল। আমি আবার একটা জিনিস কি, সততা নিয়ে আমার থাকতে খুব ভালো লাগে। আমি বলি আমার রিলেশন, আমার ভালোবাসা টাকার কাছে মানে হেরে যাবে, বা টাকা দিয়ে ভালো টাকা নিতে হবে, আবার কি কি ঠিক করবে? আবার কি ঠিক করব। আমি বললাম যে দেখেন, আমি আসলে টাকা দিয়ে কিছু করতে চাই না, যদি হয় ও আমাকে ভালোবাসলে ও আমার কাছে চলে আসবে, আমি এটা বিলিভ করি, আর কিছু না। তো এই বলে আমি চলে গেলে আমার কাজে চলে যাই। দেন পরবর্তী টাইম ওই দিনই কাবিন করে, ওর বাবা ফ্যামিলি যে কাবিন করেন। আরেকটা জায়গায় ওই যে ছেলের সাথে কথা হয়েছিল ওই ছেলের সাথেই কাবিন করার পরে হচ্ছে আমি কাজে চলে যাই। ওর একটু যতগুলো নাম্বার আছে টোটালি আমি ব্লক করে দিই। যে আমাকে এই অপমানটা করতে পারে তার সাথে আমার কোনো সম্পর্ক রাখা পসিবল না। স্বাভাবিক। ঠিক, আমি ব্লক করে দিই। দেওয়ার পরে 14 তারিখে, আমি 1 তারিখে আসি, 14 তারিখে 13 তারিখে আমাকে কল করে রাত্রে। দেন আমি ঘুমিয়ে যাই, কল ধরি না বা মেসেজে কোনো রিপ্লাই করি নাই। আননোন একটা অ্যাকাউন্ট থেকে কল আসতে পারে, এটা স্বাভাবিক, আমি ধরি না, ডিসকানেক্ট। দেন পরের দিন আমার ডিউটি হচ্ছে 12টায়, যেহেতু রেস্টুরেন্টে এক্সিকিউটিভ হেড হিসেবে আমার ডিউটি একটু পরেতে হয়, রিল্যাক্সে আমি ফ্রেশ হয়ে যাই। তো 11টার দিকে আমি ফোন হাতে নিয়ে দেখি অনেকগুলো মেসেজ। হ্যাঁ, কেমন আছো, কি করো, আমি গালিবা বলতেছি এই সেই। আমি বললাম তুমি হঠাৎ করে আমাকে মেসেজ করতেছো কেন, যেটা করা তো করেই দিছো, এইটার উপরে তার কিছু থাকে না, আমি তো অপমানিত হয়েছি তোমার থেকে, আমি আর কিচ্ছু চাচ্ছি না। তো আমাকে বললো যে তুমি কোথায় থাকো এই সেই মুন্সিগঞ্জে, আমাকে একটু অ্যাড্রেসটা প্লিজ বলো। আমি বললাম আমার অ্যাড্রেস জেনে তুমি কি করবা। পরে আমি স্বাভাবিকভাবে ওকে অ্যাড্রেসটা দিলাম। অ্যাড্রেসটা দিলাম, পরে বললো আচ্ছা ঠিক আছে। এইভাবে কথাবার্তা বলে আমি বললাম ঠিক আছে তাই রাখো। পরে আমাকে বললো যে আমাকে 1,000 টাকা দিতে পারবা তুমি। আমি বললাম কেন, না দিতে পারবো না সেটা বলো। আমি বললাম 1,000 টাকা সমস্যা নাই, তোমার সাথে 1,000 টাকা কেন, তুমি চাইলে আমি আমাকেই দিয়ে দিতে পারি, আর এখানে 1,000 টাকা নেবো না, আমি তো 1,000 টাকা পাঠাই দিই। দেন পরের দিন সন্ধ্যার সময় আমাকে ওর ফ্রেন্ডকে নিয়ে আসে, মানে আমি যেখানে থাকি তার আশেপাশে এসে আমাকে ফোন দেয় যে আমি অমুক জায়গায় আছি, তুমি কোথায়। আমি বললাম হোয়াট, তুমি এখানে কেন? বলে আমি সব কিছু ছেড়ে চলে আসছি, আমি ওই ছেলেকে বিয়ে করবো না, আমাকে আমার বাবা মা মানসিকভাবে টর্চার করে রাত্রে, ইমোশনাল ব্ল্যাকমেল করে, দেন আমি সকালে তোমাকে না করছি, আই এম সো সরি। এখন আমি চাইলে রিভেঞ্জটা নিতে পারি কি না। দেন আমি ওকে বললাম যে দেখো
আসলে মানসিকভাবে যদি তুমি সম্পূর্ণরূপে নিজেকে পরিচালনা না করতে পারো, দেন তুমি অন্য মানুষ কেমনে বুঝাবা আমি সেটা বুঝি না। তুমি আমাকে নিলা, অপমান করলা, আমি আসলাম আবার নাটক করলা, মানে এইগুলো তো আমি নিতে পারবো না। তুমি যেটা করবার মানে সেটা একদম সোজা মস্তিষ্কে, সুন্দর মস্তিষ্কে ভেবে চিন্তে কাজ করবো। দেন আমি ওকে অ্যাকসেপ্ট করলাম, যেহেতু ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক 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 ভালোবাসি, যেটা ভাষায় প্রকাশ করার মতো অবস্থা আমার নাই। একমাত্র যদি এই ভিতরের জিনিসগুলো ল্যাবরেটরিতে নিয়ে চেক করেন, তাহলে এখান থেকে যদি ভালোবাসা কখনো বোঝানো যায়, বের করা যায়, তাহলে বুঝতে পারবেন আমি এত ভালোবাসি। যে ভালো কথা, আসলো, অ্যাকসেপ্ট করলাম, 2 দিন আমার সাথে থাকলো, বিয়ে করে নিয়ে তারপর একসাথে থাকাটা আমার কাছে কেমন যেন লাগে বিষয়টা। লোকজনের অনেক কানাকানি না। দেন পরবর্তী টাইমে আমি আমাদের ফরিদপুরে যে আমার চাচ্চুর মাধ্যমে কোর্ট ম্যারেজ করি। কোর্ট ম্যারেজ করার পরে আরও 2 দিন পরে মানে ঝামেলা চলতেছে ওই দিকে, আবার পুলিশ প্রশাসন নিয়ে ওর ফ্যামিলি আবার একটা অত্যাচার শুরু করেছে আমার ফ্যামিলির উপর। তো অর্থাৎ যেহেতু শুরু করছে, সেহেতু আমাকে সব কিছু জানাচ্ছে। আর আমি জেনে মানে কান্না করে দিছি যে আসলে এটা কেন করছে, মিথ্যা অপবাদ দেওয়া তো কোনো মানে হয় না। আমি ওকে জোর করে নিয়ে আসছি, ও ও বিয়ে ঠিক হয়েছে, ওকে আমি যেভাবে হোক ফার্স্ট নিয়ে আসছি, এটা কেন করতেছে? অথচ দেন আমার বড় ভাই, সে হচ্ছে মাটির একটা মানুষ। আপনি তাকে যদি অকথ্য ভাষায় গালাগালি করেন, আপনাকে মাথা উঁচু করে একটা কথা বলবেন না, আমি বিলিভ করি। আমার বাবাও একই প্রকৃতির মানুষ, নরম ভদ্র, খুবই সোজা তারা। হ্যাঁ, তো পুলিশ আমার বড় ভাইকে একটা থাপ্পড় দিয়েছে। ওইটা শোনার পরে আমি আর দুনিয়ার উপরে নাই, মনে হচ্ছে আমি যে গাড়ির ভিতরে, আমার মনে হলো গাড়ি মানে ঘুরতেছে। হ্যাঁ, মানে আমার জন্য কি হচ্ছে এগুলো, এটা তো আমি কখনো রেসপেক্ট করি নাই। আমার ফ্যামিলি আমাকে স্টাডি করাইছে, দেন ভালো একটা কাজ শিখছি, দেন এখন হচ্ছে ফ্যামিলিকে টেক কেয়ার করে দেখবো। হ্যাঁ, আমরা 3 ভাই, এক ভাই বিদেশ থাকে, বড় ভাই ছিল, আসছে, দেন আমি চলে যাব। একটা সুন্দর ফ্যামিলি না, এখানে এত ঝামেলা কেন হচ্ছে? তো পরে ওই মাতবার যে যারা যেভাবে গণ্যমান্য ব্যক্তি, ওনারা হচ্ছে টোটালি একটা করে কথাবার্তা বলে আমার ফ্যামিলিকে নিয়ে, যে এটা একটা মিউচুয়াল করা দরকার, না হলে এটার প্রবলেমটা বেশি বড় হতে যাচ্ছে। তো পরে ওই যে 20,000 টাকার কথা বলছিল একজনে, তো এখানে আমার মোটামুটি 40,000 টাকা চলে যায় সবাইকে ঠান্ডা করতে। কারণ চেয়ারম্যান মেম্বার বুঝেনি তো, রাজনৈতিক লোকজন তো, আর তারা তো ওই টাকা ছাড়া কাজ করে না এক ধরনের। যত রিলেটিভই হোক, ওই মিষ্টি পানি চা নাস্তার জন্য কিছু হলো দিতে হয়। এটা দিতে হয়েছে আমার জন্য, যেহেতু আমিও একটা বিপদে পড়ে গেছি, আর এই বিপদ থেকে উঠতে গেলেও একটা। সো তারপর যাই হোক মিউচুয়াল করি, যেভাবে হোক বিয়ের সাথে পড়ায় দেয়। দেন ওর ফ্যামিলি আমাকে মানবেই না। আর আমার ওয়াইফের সাথে যা যা ছিল, একটা রিং ছিল, এই কি বলে নাকফুলস, আর কানে একটু কি স্বর্ণের কি দুল ছিল যেন, টোটালি নিয়ে যায়। শুধু ওর ড্রেসটা বোধহয় টোটালি সব নিয়ে যায়। ও চলে যায় আমার সাথে। তো চলে গেলে এইভাবে আমাদের আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছিল। মুন্সিগঞ্জে আমি যখন ছিলাম, ওকে নিয়ে যাই, দেন থাকি। থাকার পরে এভাবে চলতেছে। দেন পরবর্তী টাইমে আমি ফরিদপুর ব্যাক করি, কারণ আমার জেলায় ফরিদপুরে ব্যাক করলে দেখা যাচ্ছে যে ওর স্টাডি ইন্টার ফার্স্ট ইয়ারের পরে সারদা সুন্দরী কলেজে, ওইখানে পড়তে হলো। বিয়ের সময় কি তার বয়স 18 হয়েছিল? 18 হয়নি, আপনার 4 মাস না 6 মাস কম ছিল বয়স, 17 বছর সামথিং। তাহলে তো এটা একটা আইনত অপরাধী হয়েছে। হ্যাঁ, তো যেখানে আইন, তারা তো পুলিশে ঝামেলা করতেই পারে, করতে পারে না। তো যদি পুলিশের যেমন আমার সাথে করতে পারে, তো আমার আগে যে একটা কাবিন হয়েছে, ওইটা তো আরো বেশি হবে না? আপনিও চাইলে ওদের বিরুদ্ধে কেস করে দিতে পারেন, কেস করতে পারে না? অবশ্যই। তো ওইগুলো বিবেচনা করি। আর এলাকায় মানে এই 18 বছর কয়জনের বা হয়েছে আমি জানি না। বিয়ে তো আমি দেখি যে 14-13 বছর মেয়েদের করে দিয়ে দেয়, কেমনে তো আমি জানি না, এখনো অ্যাভেলেবেল দেখতেছি আমি। কিন্তু যদি আমি এটার প্রতিবাদ করতে যাই, তাহলে আমি মানে সবার চোখে কালার হয়ে যায়। এই বিয়ে যখন সুখে শান্তিতে হইতেছে, ঝামেলা কোথেকে শুরু হলো? ঝামেলা শুরু হচ্ছে আপনার, আমার ওয়াইফ মানে আমার বাড়িতে ওর থাকতে প্রবলেম হয়, গ্রামের বাড়িতে কাজ কাম অনেক থাকে, তো এই জন্য ওই অভ্যস্ত না। দেন আমি ফরিদপুর থাকি, আমি ওইখানে ওকে নিয়ে যাই, একটা ফ্ল্যাট বাসা ভাড়া করি। হ্যাঁ, দেন আমার যে সঞ্চয়, আমি 30,000 থেকে 35,000 টাকা প্রতি মাসে স্যালারি পাই। জি। আমি নিজে চলে আমার ওয়াইফকে চালায়
দেন ফ্যামিলি বাসা ভাড়া দিয়ে 10,000 টাকা মানে একটা ফ্ল্যাট ভাড়া, দেন সব কিছু খরচ বরচ দিয়ে আমার মাস শেষে দেখা গেছে আমার কাছে ওইভাবে অর্থ থাকে না, তাকে যে আমি 10,000 টাকা দেবো যে তুমি শপিং করে নাও বা চলো অমুক জায়গায় দূরে ট্যুরে দিয়ে আসি, এরকম কিছু আমি করতে পারি নাই। হয়তো এটা আমার ব্যর্থতা, আমি করতে পারি নাই। আর বিলাসিতা জিনিসটা হচ্ছে এই অনেক কিছু, একটা ফ্ল্যাট নিছো তার মানে টেলিভিশন, ফ্রিজ, সোফা, খাট, এভরিথিং, অনেক 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 কিছু যেটা দরকার এটা আমার হয়ে ওঠে নাই। আমার তো সময়ের দরকার। হ্যাঁ, আমি তো আমার ব্যাংক ব্যালেন্স থাকলে তো কোনো সমস্যাই ছিল না, আমি ইজিলি করতে, আমার যে টাকাটা ছিল এটা বাড়িতে বিল্ডিং এর কাজে ব্যয় করে ফেলাইছি, আমার এখন আর নাই। হ্যাঁ, আমি যে বিলাসিতাটা এটা দিতে পারি নাই, এইটার কারণে মেনলি আমার থেকে ওর ডিস্টেন্স তৈরি করছে ওর ফ্যামিলির সাথে মিউচুয়াল করে কথাবার্তা বলে। ওকে ওকে, খুব ঠান্ডা মানে আপনার টাকা কম বলে আপনার প্রতি বউয়ের এত ভালোবাসা চলে গেল? না, বউয়ের ভালোবাসা আছে, কিন্তু ওই যে ওর ফ্যামিলি, ওর বাবা মা ওকে খুব সুন্দরভাবে আবার ব্ল্যাকমেল শুরু করছে নতুন করে। এটা আপনি গাধারে বুঝাইতে পারবেন, আমারে বুঝাইতে পারবেন না যে আমি বউ আরেকজনের কথায় প্রভাবিত হয়ে চলে যেতেছে। সে ভাই অ্যাডাল্ট মানুষ, 7 মাস সংসার করছে, হ্যাঁ, সে আরেকজনের কথায় চলে যাবে, এটা দুনিয়ার কেউ বিশ্বাস করবে না। এটা কেউ বিলিভ যদি না সে চায়, না সে চায়, হ্যাঁ সেটা যদি সে না চায়, তার যদি বিলাসিতা থাকে, সে আমাকে বলবে না যে দেখো তোমার এটা হচ্ছে না, আপনি পারেন নাই। হ্যাঁ, বা এটা করতে পারতেছ প্রত্যেকটা না। পুরুষেরই আমাদের লিমিটেশন থাকে, আমরা একটা পর্যায়ে পর্যন্ত ইনকাম করতে পারি, এর বাইরে আমাদের ইনকাম করা সম্ভব না। না, তাহলে দেখ তারপরে গেলটা কেমন সেটা বলো। গেলটা হচ্ছে ওকে আমি ডক্টর দেখাই, ডক্টর দেখানোর পরে ও বলে বাড়ি যাব, দেন আমি বাড়ি যাইতে দিব না, তারপর ও রিকোয়েস্ট করছে, সো আমি ওকে যাইতে দিই। যাইতে দেওয়ার পরে তারপরের দিন ও আবার আমার কাছে আসে, ওর চশমাটা ভেঙে যায়, ওইটা ঠিক করানোর জন্য। দেন ওই দিন প্রায় সারাদিন ওকে নিয়ে ঘুরি ধারি খাই বাইরে, ওর চশমা ঠিক করে দেন ওকে হচ্ছে গাড়িতে উঠাই দেব। তো এই সময় আমাকে একটা কথা বলছিল যে এটা আমাদের শেষ ঘোরা হতে পারে। বিষয়টা আমি ফ্রেন্ডলি নিছি, মানে আমি সিরিয়াসলি না। আমি বলি তুমি ফান করো না তো, যাও উঠো, গাড়িতে উঠো, যাও বাসায় যাও, 3 দিন পরে চলে আইসো, কিন্তু বেশি দিন থাইকো না। তো হঠাৎের উপরে কথাটা কইলো, মানে যাওয়ার সময় যে মানে হয় না যে ঝগড়াঝাটি না না থাকে, কিছু না, কিচ্ছু না, এমনি কইলো। তার মানে সে আগে থেকে পরিকল্পনা করে নিছে। হ্যাঁ আমি জাস্ট আমি ফান ভেবে এটা ছেড়ে দিছি। এ বাবা, বলতেছে যে আর রিকোয়েস্ট করবেন না, আজকে ঘুরো, আর রিকোয়েস্ট করবেন না, আমি বাড়িতে যাই। হ্যাঁ, তা আমি বলছি তুমি দুষ্টুমি বাদ দিয়ে এখন গাড়িতে ওঠো, বাসায় যাও, সন্ধ্যা হয়ে যাবে, তো রাত হয়ে গেলে মেয়ে মানুষ বাইরে থাকা উচিত না। আর আমি তো তোমার সাথে যেতে পারতেছি না, আমারও একটা কাজ আছে, জব, ওইখানে যেতে হবে, আমি একাই আবার দায়িত্বে আছি। তো পরে চলে যায়, চলে যাওয়ার পরে 2 দিন পরে আমার সাথে টুকটাক কথা হয়। আমার সাথে যে ধরনের কথা হইতো ওই রকম কথা না হয়, একটু অন্যরকম কথা শুরু হইতেছে। ফোন দিতে বললে ফোন দেয় না, ফোন ধরে না, এটা করে না, ওটা করে না, কেমন যেন একটা অন্যরকম আচরণ তার ভিতরে কাজ করতেছে। তো আমিও বিষয়টা নিয়ে খুব টেনশন আছে যে আসলে হঠাৎ করে কেন এরকম করতেছে। হ্যাঁ, তো পরে বাসায় 2 দিন পরে ওর মা ওকে ওর আব্বুর কাছে নিয়ে যায়, বাড্ডা আপনার সুবাস্তু টাওয়ারে 12 তলায় ওরা থাকে, লিফটে 12-তে। তো ওইখানে নিয়ে যায়, আমাকে না জানায়। তো আমি পরে ফোন দিই, ফোন দিলে কই, আমি বলি তুমি কই, কয় বাসায়। আমি কই তুমি থাকো, আমি আসতেছি নিতে। তো আবার ফোন দিয়ে কয় আমি বাসায় না, আমি নানু বাড়ি। আমি কি বলো, নানু বাড়ি গেছি নাই, ওর বাসায় গেছি, শুনি ও ঢাকা আসছে। পরে ফোন দিলে বলে যে সরি, আসলে তোমাকে বলি না, তুমি রাগ করবা, এই জন্য আম্মু ঢাকা নিয়ে আসছে আব্বুর কাছে, আব্বু দেখতে চাইছে, তো এই জন্য আসছি। আমি বললাম তুমি আমার অনুমতি ছাড়া ঢাকায় গেলা কেমনে, এই সাহসটা তোমাকে কে দিয়েছে? আমি তোমার হাজব্যান্ড, আমার অনুমতি ছাড়া তোমার ঘরের বাইরে যাওয়াই তো নিষেধ, সেখানে তুমি ঢাকায় চলে গেছো তোমার মায়ের সাথে। কেন আপনার অনুমতি ছাড়া তার ঘরের বাইরে যাওয়া নিষেধ কেন? হ্যাঁ, যেমন ধরেন আমি আমার ওয়াইফকে বললাম যে তুমি এই কাজটা করো, হ্যাঁ, সেই কাজটা করলো না। আমাকে ওই ব্যাখ্যা দেন, আপনার অনুমতি নেই সব জায়গায় কেন যেতে হবে? আমি তার হাজবেন্ড, আমি তার আপনি স্বামী। হাজবেন্ড, আপনি তার তো নিঃশ্বাস না। না না ওইটা না, আমি তাকে ওইটা বোঝাতে চেয়েছি যে কোথাও যেতে হলে অবশ্যই আমাকে বলে যাওয়া উচিত, আমার তো টেনশন বলে থাকে। যাওয়াটা ভদ্রতা এবং হ্যাঁ, উচিত, ওইটাই আমি কিন্তু এটা তো আপনার ইয়ে না, অধিকার না যে আপনারে বলে যাইতেই হবে। ওইটাই আমি বোঝাতে চেয়েছি যে আমি তার হাজবেন্ড হিসেবে এইটা তো রেসপন্স করি যে সে আমাকে একটু বলে গেলে আমি টেনশন ফ্রি থাকতে পারবো। রাইট, আপনি সেটা বলতে পারেন। হ্যাঁ, তো ওই বিষয়টাই আমি বোঝাতে চেয়েছি, সে যেন বলে গেলে আমার কাছে কোনো চিন্তা হলো না যে না সে নিরাপদে আছে, ভালো আছে। দ্যাটস গুড থিং, কিন্তু ওইটা আপনি বলতে পারেন না। হ্যাঁ, এইটাই আমি বলতে চেয়েছি। তো
তো সে আমাকে বললে হয়তো আমি বিষয়টা খুব সুন্দরভাবে নিতে পারতাম। সে আমাকে না বলে গেল, আর ঢাকার পথে গেল, অনেক দূরের পথ, একটু সমস্যা যদি হয় আমার তো অবশ্যই একটু চিন্তা থাকার কারণেই বা কথা, এই জন্য তাকে বলছে যে তুমি কেন গেলা বা এটা ওটা। এইভাবে এক কথা দুই কথা অনেক কথা হয় আমাদের। দেন 2-3 দিন অনেক ঝড়গাঝাটিও হয়। তারপরে শুক্রবারের দিন ছিল, ওই দিন অগস্টের 30 তারিখ শুক্রবার ছিল মেবি। ওই দিন আমাকে বলে কান্নাকাটি করে যে তুমি যদি, আমি ও যে ঢাকা, বলে তুমি যদি আমাকে নিতে চাও তাহলে আজকে আসবা, আজকে এসে আমাকে নিয়ে যাবা, আমি এখানে আর থাকবো না। আর যদি না নিতে চাও আমার বাবা তোমার কাছে আর যেতে দেবে না। আমি বললাম ঠিক আছে তুমি থাকো বাসায়, আমি এখনই বের হচ্ছি। ওই মুহূর্তেই আমি বের হই, 4টার দিকে ঢাকা যাই। ঢাকা যাওয়ার পরে ওর মার সাথে কথা বলি, ওর মা আসে নিচে। তো বলে ওকে কেন নিতে আসছো, ওর বাবা ওকে যেতে দেবে না, এটা ওটা অনেক কিছু আমাকে বলে। তো আমি বললাম দেখেন আমাকে ও আসতে বলছে এই জন্য আমি আসছি, তো ও না বললে আমি আসতাম না। আর আসলেও পরে আসতাম, যে ও আসছে যেহেতু আপনাদের কাছে থাক, দেন পরে আসতাম। কিন্তু আমাকে নিজে সেই বলছে যে তুমি আসো আমাকে নিয়ে যাও। তো এইখানে তো আপনি আমার সাথে বাজে বিহেভ করতে পারেন না, সুন্দরভাবে কথা বলেন। আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনাকে সম্মান দিয়ে কথা বলাটা আমার দায়িত্ব। তো পরে উনি আমাকে বোঝায় যে তোমার কয় টাকা আছে, তুমি আমার মেয়েকে কত হ্যাপি রাখতে পারো, এটা পারোনি ওটা পারোনি, এভাবে আমাকে ইনসাল্টজনক অনেক কথা বলে। আমি চুপচাপ সহ্য করি, কিছু বলি না। পরে আমি ওনাকে একটা কথা বলছিলাম যে দেখেন আমার হয়তো ব্যাংক ব্যালেন্স নাই, কিন্তু যতটুকু রোজগার করি ওইটা দিয়ে দুইজনের চলে মাশাআল্লাহ যায় চলে আলহামদুলিল্লাহ। যায় বিন্দাস ভাবে আমরা। রিজিকের মালিক আল্লাহ, হ্যাঁ, চলে যায়। বিলাসিতা করতে চাইলে কোনো হিসাব নেই। আর আমার যে এখন টাকা নাই বা আমার হবে না এটাও তো বলতে পারেন না। আজ নাই কাল আমার হতে পারে, হবে। পুরুষ মানুষ পরিশ্রম করলে সফল সফলতা একদিন আসবে ইনশাল্লাহ। এটা আল্লাহর উপর ভরসা করে সামনের দিকে আগানোর চেষ্টা করি। হ্যাঁ, একটা কথা ওনাকে বলছিলাম যে দেখেন আব্বু যখন, আপনার হাজবেন্ড যখন আপনাকে বিয়ে করে, সে কিন্তু অনেক টাকার মালিক ছিল না। সে সামথিং অল্প টাকা আয়ের করতো, ওই থেকে আস্তে আস্তে আজকে ঢাকায় গাড়ি চালাচ্ছে বা ড্রাইভিং করছে, ভালো টাকা আর্ন করছে, আপনাদের সুখে রাখতেছে, আপনাদের সব প্রয়োজন মিটাইতে পারতেছে, এই জন্য আপনারা ভালো আছেন। এমন না যে আমার শ্বশুরেরও অনেক টাকা, সেও কিন্তু ওই সাধারণ একটা মানুষ, উনি অনেক ভালো মানুষ। কিন্তু আমার শাশুড়ি হচ্ছে একটা বদমেজাজি, এক ধরনের লোভী মানুষ। উনি হচ্ছে সব কিছু করতেছে, আমার মেয়েকে ব্রেন ওয়াশ করে আমার প্রতি থেকে সরিয়ে নিতে চাচ্ছে, এরকম কিছু। দেন অনেক কিছু হয়, অপমান টপমান আমাকে করে। দেন আমি চলে আসি, পরে আমার ওয়াইফকে বলি যে তুমি যাবা কি না বলো, তুমি না গেলেও বলো, গেলেও বলো, আমি চলে যাই। এত অপমান আমার সহ্য হচ্ছে না এখন আর। তোমার এই শুরু থেকে অপমানিত হচ্ছি, আর এই অপমান আমি নিতে পারতেছি না। তুমি যদি চাও তাহলে আমার সাথে এখনই চলে যাও, আর যদি না চাও তাহলে তোমাকে বলে দাও আমি চলে যাই। সুন্দরভাবে আমি বলছি। ও বললো যে ঠিক আছে আমি রেডি হয়ে আসতেছি তুমি থাকো। তো পরে ও ড্রেস সব কিছু নিয়ে চলে আসলো। চলে আসলো, মা বললো যে তো যাওয়ার দরকার নাই, এটা ওটা অনেক কিছু। ও বললো যে না আমি যাব, আমার হাজবেন্ড আমাকে নিতে আসছে, আমি চলে যাব। তো ঠিক আছে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে 4 দিন ভালো ছিল সুন্দরভাবে, আমাদের মাঝে ভালোবাসাটা ছিল অনেক। আর কোনো ঝগড়া হতো না আমাদের মাঝে, খুব কম রাগারাগি, একটু মানে হালকা পাতলা, ওটা কাজের ক্ষেত্রে হতো। কিন্তু এমনি আমাদের মাঝে কোনো ঝগড়াঝাঁটি বা কেউ কারো গায়ে হাত তোলা বা অন্যরকম একটা ইয়া থাকে না মানুষের মধ্যে, ওইটা আমাদের মাঝে কখনোই ফিল হয়নি। ভেরি গুড। আমাদের মাঝে খুব ভালো বন্ডিং ছিল, একজন আরেকটু বুঝতাম জানতাম, যা ওর যখন যেটা দরকার হতো আমি তখন সেটাই এনে দিতাম। আমি কাজে থাকলে একটা দোকান ফ্রি করে দিছি, জাস্ট যাবা বলবা তোমাকে দিয়ে দিবে, একটা দোকান ফ্রি করে দিছে একদম। হুম, কখনো কোনো কিছু মানে থাকা খাওয়া পড়া এভরিথিং, এইরকম কিছু অভাব আমাদের মাঝে। যাওয়ার দিনটা বলেন হ্যাঁ, আমাকে। এখন যেদিন মানে যায় ওই দিন হচ্ছে আমার সকালে রেস্টুরেন্টে একটা অফিসিয়াল বড় পার্টি আছে, একটা জাপানিজ কোম্পানির পার্টি। তো আমার অনেক কাজ, 4-5 জন লোক কাজ করতেছে, তাদের বুঝাই দিতে হয়, ভালো না হলে আবার সমস্যা, আমার উপর প্রেশার আসে। এই জন্য আমি বলছি আমার কাজ আছে, আমার সকালে উঠতে হবে। আমি সকাল 8টায় উঠি, দেন ফ্রেশ হই। ফ্রেশ হয়ে হচ্ছে ও নাস্তা তৈরি করে, নাস্তা তৈরি করলে আমি ওকে হেল্প করি, হেল্প করে দুজনে ওকে নাস্তা খাওয়াই দিই। দেন আমিও খাই, খাবার খাই দুজনে। আমি তো জানি না ও বের হবে, আমাকে বলতেছে দেখো আমি একটু বের হবো তোমার সাথে, তো তুমি কি বলো তোমার হাতে সময় আছে কিনা। আমি বললাম যে হ্যাঁ আমার হাতে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় আছে, তুমি চাইলে আমার সাথে যেতে পারো, সমস্যা নাই। দেন ও পরবর্তীতে আমার সাথে ঘুরতে যায়।
আমাদের ফতুল্লা শহরে যে ভালো একটা স্পট, মেয়েরা তো ফুচকা লাইক করে, দেন চটপটি এইগুলো, ওইগুলো খাওয়ার জন্য অম্বিকাতে চলে যাই। অম্বিকাতে, সকালবেলা? হ্যাঁ সকালবেলা 9টার দিকে আমরা অম্বিকাতে চলে যাই। অম্বিকাতে চলে যাই, ঘুরি ফিরি, আইসক্রিম ফুচকা টুচকা যেটা যেটা পছন্দ করে একটা মেয়ে মানুষের ওইগুলো খাওয়াই। দেন খাওয়া দাওয়ার পর ঘোরাঘুরি করে ঠিক 12টার একটু পরে, 12টা 10 মেবি, ওই সময় আমি আবার রেস্টুরেন্টে ব্যাক করি। রেস্টুরেন্টের পাশে আমার ফ্ল্যাট। হ্যাঁ, তো আমি ওকে একটা দুপুরে রান্না করার জন্য মুরগি কিনে দিয়ে বললাম যে তুমি এটা নিয়ে বাসায় যাও, দেন আমি দুপুরে লাঞ্চের পরে শেষ করে আমি চা খেতে আসবো বাসায়। প্রতিদিনই যাই বিকেলে, আর প্রতিদিন ওকে নিয়ে ঘোরা হয় বিকেল টাইমে 1-1.5 ঘন্টা। তা আমি বলছি যাও, আমি আসবো দুপুরের পরে। তো ও বলছে আচ্ছা ঠিক আছে। তো আমাকে বললো কিছু টাকা দাও আমাকে। আমি কিন্তু কিছু জানি না, ও যে এত সুন্দরভাবে প্ল্যান করছে আমি কিচ্ছু জানি না, এত সুন্দর ব্যবহার। তো বললাম ঠিক আছে কয়টা লাগবে, পরে টাকা বের করলাম, ও নিয়ে নিল ওর যেটা প্রয়োজন। নেওয়ার পরে আহ, ও চলে গেল। চলে যাওয়ার পরে আমি আমার কাজে চলে আসলাম। আমার যদি ধারণা থাকতো যে ও চলে যাবে, তাহলে তো আমি সিকিউরিটি গার্ডকে বলে রাখতাম যে ও কোথায় যায় কী করে, আমাকে একটু জাস্ট নক দিন। আমার তো এটা ছিল না, আমার বিশ্বাস যে এমন কিছু আমার সাথে ঘটবেই না, কোনোদিন কল্পনাও করি নাই। হুম। তো বাসায় যায়, বাসায় যাওয়ার পরে হচ্ছে মেবি 12টা 30-এ বের হয়ে যায়। হ্যাঁ, আমি 3টার সময় যাই, বাসায় যাই, বাসায় যাই দেখি দরজা বন্ধ, টোটালি অফ। ডাইনিং রুম, মানে ডাইনিং রুম খোলা, দেন ভিতরে যে আমাদের ড্রয়িং রুমটা আছে, হ্যাঁ ওইটা বন্ধ। আহ, তারপর ওকে ফোন দিই, ধরে না। অনেকবার ফোন দেওয়ার পরে ধরে। আমি ওকে বলি তুমি কোথায় আছো, ও বলে যে আমি বাসায় আছি। তা আমি বললাম যে তুমি বাসা, আমি তো বাসায় আগে গেছি একবার, দেখি নাই, মিথ্যা বলছে আমার কাছে, বাসায় আছি। দেন আমি নেক্সট টাইম আবার বাসায় গেছি, বাসায় যেয়ে আবার ফোন দিছি, ফোন দিয়ে 20বার ফোন দিয়েছি, ধরেই না। তারপর আমি মেসেজ করি যে কী ব্যাপার, তুমি আমার ফোন পিক করতেছো না, কি হয়েছে, এতবার ফোন দিচ্ছি। পরে বলে যে ভালো থেকো, আর মেসেজ দিও না, চাবি ডাস্টবিনের পাশেই টেবিলের উপর রাখা আছে, দরজা খুলে রুমে যাও। এনে আমাকে এই মেসেজটা করে। আমি ওনাকে কিন্তু কোনোভাবে কোনো কিছু বলি নাই যে তুমি কোথায় গেছো না গেছো, এই কিছু বলি নাই। আমি বলছি শুধু তুমি বাসায় নাই কেন, তুমি যে বললা বাসায়, আমি তো বাসায় আসছি, তোমাকে তো দেখতেছি না। তো সে লাস্টে আমাকে একটা মেসেজ করে যে ভালো থেকো, আমাকে আর ফোন দিও না। পরে আমি আমাদের বেডরুমটা খুলি, খোলার পরে দেখি টেবিলের পর সুন্দর করে একটা চিরিকুট, মানে একটা লেটার লেখা, মানে আমার উদ্দেশ্যেই, তুমি ভালো থেকো, আমাকে অনেক ভালোবাসো, তুমি তোমার নিজের শরীরের যত্ন নিও, আমাকে পাওয়ার পর তো তোমার নিজের শরীরের যত্ন নেওয়া বন্ধ করে দিছো, কিছু কেনাকাটা করো না নিজের জন্য, শুধু আমার জন্য সব কিছু করার চেষ্টা করো, এটা ওটা অনেক কিছু। হ্যাঁ, তুমি তোমার ফ্যামিলির সাথে ভালো থাকো, হ্যাপি থাকো, ফ্যামিলিকে বলো নতুন একটা কাউকে বিয়ে করাই দিতে, এই সেই অনেক কিছু এই বলে সে মানে চলে যায়। তো পরে ফোন দিয়ে এইভাবে ফোন দিলে আর কথাবার্তা হয় না, হয় না। ওর মাকে ফোন দিলে ওর মা আমার সাথে কি বলবো, এটা অনেক বাজে বিহেভ করে একটা ধরনের, মানে আমি যে একটা মানুষ তাকে ফোন দিছি ওইটা তার কাছে মনে হচ্ছে না, আমি তার কাছে যে একটা মানুষ এটাও মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি পশুর থেকে অধম। কেন? কেন হ্যাঁ, চলে গেল? চলে গেল কেন সেই কারণগুলো আমাকে বলে নাই। বলে যে দেখো, আমার বিলাসিতা অনেক পছন্দ, আমার বিলাসিতা দরকার। তো আমি বললাম তুমি আমাকে আগে বলতা তোমার যে বিলাসিতার দরকার, তুমি আমার বিষয় জানো না, বিষয়টা আমি যে এই টাকা আর্ন করি প্রতি মাসে, আমার এই খরচ তুমি এভরিথিং জানো, আর জেনেও তুমি যে চলে যাবা এটা আমাকে কখনো বলো নাই। আর যখন, বিলাসিতা। হ্যাঁ, আর যখন তুমি আসবা বা আসছো, আমার সবকিছু জেনে শুনে আসছো, এত কিছু করার পরও, তখন তো আবেগ কাজ করছে। হ্যাঁ, এত কিছু করার পরও তুমি যে চলে যাবা, এরকম ছিল যে আমি তোমাকে খাওয়াইতে পারতেছি না, পড়াইতে পারতেছি না, সেটা তোমাকে কথা কিছু ছিল। দিতে পারতেছি না, তোমাকে মারধর করতেছি, আমি নেশা পানি করি, এভরিওয়ে আমি তোমাকে তাইলেও কথা নির্যাতন ছিল। করতেছি, তুমি থাকতে পারতেছো না, এটা একটা কথা ছিল। আরে ভাই, আমি তো লাখ টাকা ইনকাম করি না যে আমি তোমাকে একটা পাজার কিনবো বা একটা এমটি কিনবো, বাইক নিয়ে ঘুরবো বা ঘুরতে ট্যুরে যাবো, ভাই আমার এই সময়টা তো নাই। আর তোমাকে ভালো রাখতে হলে আমাকে কাজ করতে হবে। ডিভোর্স দিছে কবে ফাইনালি? ফাইনালি ডিভোর্স শুনছি, মানে ও জ্বর, আহ, তিন ও জ্বর মানে 15 দিন পরে আর কি ডিভোর্স দিছে, কিন্তু কাগজাতে আসছে? না না, ওইরকম কিছু আমার হাতে আসে নাই, দেন আমি দেখিও না যে ও সাইন করছে। কাজী আমাকে বলে যে এই অবস্থা, আহ, তোমার ওয়াইফ তো একতরফা ডিভোর্স দিয়ে গেছে। আমি বলি যে ও, একতরফা ডিভোর্স দিয়েছে, আমি তো কিছুই জানি না।
তো আমার কাছে তো কোনো পেপারস আসে নাই, কারণ ওর বয়সটা হয় নাই তো। আর ফেব্রুয়ারি 20 তারিখে ওর 18 বছর হবে, দেন তখন আর কি কাগজ দিবে, রেজিস্ট্রার অফিসে গেলে তখন কাগজটা পাবো আর কি। তা আমি বলছি মাই গড, ফেব্রুয়ারি মানে হচ্ছে এই 2025 হ্যাঁ, ফেব্রুয়ারি। 2025-এর ফেব্রুয়ারি 20 তারিখ। মানে বিয়ের কাগজ হইলো না, ডিভোর্স হয়ে গেল। হ্যাঁ, ডিভোর্স হয়ে গেলে এটা। ভাই এই যে আপনার পুরো লাইফটা, এ থেকে যদি যারা লাখ মানুষ দেখতেছে শেখে কি শিখতে পারে বলেন তো? আমি এটা বলতে চাই যে আসলে ওই আমার ওয়াইফের যে বিলাসিতা দরকার এটা আমি দিতে পারি নাই। তো এই বিলাসিতার থেকে মানসিক যে একটা শান্তি, টাকা পয়সা ধন দৌলত এভরিথিং এত কিছু দিয়ে মানুষ কেন যে আসলে জাজ করে আমি এটা বুঝি না। আমার মনে হয় কি দিন শেষে যদি আমার মানসিকভাবে একটু শান্তি হয়, আমি সুন্দর মন নিয়ে একটু ঘুমাইতে পারি, দেন আমার মতো সুস্থ মানুষ আমার মনে হয় না আর পৃথিবীতে কেউ আছে। আর যদি আমার কোটি টাকা থাকে, আমার ধন দৌলত থাকে, কিন্তু আমার মানসিকভাবে আমি শান্তি বোধ করতে পারতেছি না, তাহলে ওই টাকা পয়সা এভরিথিং কোনো কিছুর মূল্য নেই। কারণ আজ আমি মরে গেলে কালকে আমি কবরে চলে যাব, হ্যাঁ, আর কবরে চলে গেলে আমার এইগুলো সব পড়ে থাকবে। তো এইগুলোর দিয়ে টাকা পয়সা দিয়ে কখনো জাজ করতে নাই কোনো মানুষকে। একটা মানুষ সৎ কিনা, তার আচরণ ভালো কিনা, সে মানসিকভাবে সুস্থ কিনা, তার মস্তিষ্ক সচেতন কিনা, হ্যাঁ, আর তার পারিবারিক অবস্থা মোটামুটি ভালো কিনা, তার বা পারিবারিক সবার ব্যবহার ভালো কিনা, এইগুলো যদি কেউ জাজ করে কোনো মেয়ে কোনো ছেলেদের তুলে দেয়, আমার মনে হয় না যদি সেই মেয়ে বোঝার হয় কখনো অশান্তিতে থাকবে। ইট ইজ। থ্যাংক ইউ ভাই, আমরা শেষ করছি। এবং ওনার ওনার জীবনটা অদ্ভুত। শুধুমাত্র বিলাসিতা দিতে না পারার কারণে তার বউটা চলে গেল। এই ঘটনা কিন্তু একটা ঘটলো তা না, বারে বারে আছে, চারদিকে আছে। সো বিয়ে করার সময় একটু দেখে নেবেন মেয়ে বা ছেলে বিলাসী জীবন পছন্দ করে কিনা। যদি করে এবং আপনি দিতে না পারেন, ও বিয়ে না করাই ভালো। আল্লাহ আপনার সুস্থতা দান করুক। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।